নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাঠ করছি সৈকত মুখোপাধ্যায়ের লেখা খেলার নাম খুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। অজিত বর্মনের ঘরের মধ্যে বোমা ভেটেছে। ছিন্ন ভিন্ন হয়ে গেছে অজিত বর্মনের শরীর। খবরটা যখন প্রথম শুনল তখন বিনায়কের মনে হয়েছিল বোমাটা অজিতবাবুর ঘরে নয়, তার নিজের পায়ের নিচে ফেটেছে এবং ফেটেছে এক্কেবারে আচমকায়। আর তা না হলে তার চারপাশের পৃথিবীটা অমন দুলছেই বা কেনই বা তার মাথায় কিচ্ছু ঢুকছে না। বিনায়ক বসু, আলিপুরদুয়ার থানার ওসি, বয়স 32, প্রবল পরিশ্রমী, সৎ এবং বাইরের কঠিন আবরণের নিচে একজন নরম মনের মানুষ। নিহত অজিত বর্মনের পরিচয়টা অবশ্য এত সংক্ষেপে দেওয়া যাবে না, কারণ তার কথা বলতে গেলে তাদের পারিবারিক ব্যবসার কথা, অজিতবাবুর দাদা অসীম বর্মনের কথা এবং অবশ্যই সন্ত্রাসবাদী যুগল বসুমাতারির কথা বলতে হবে। না হলে তিনি কেন খুন হলেন সেটা বোঝা যাবে না। আলিপুরদুয়ারের পূব দিকে বাংলা আসাম সীমান্তে বারোবিশা বলে একটা শহর আছে। বর্মনরা সেখানকার বনেদি কাঠ ব্যবসায়ী। তাদের 60 বছরের পুরনো করাতকলের নাম ডুয়ার্স সমিল। অজিত বর্মনের দাদুর আমলে ব্যবসাটা বেশ জমজমাট ছিল। তখন অরণ্য সংরক্ষণ আইন এত জোরদার হয়নি। আসামের জঙ্গলের দামি দামি কাঠ বর্মনদের করাতকলে চেরাই হয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। তারপরে আইনের কড়াকড়ি হলো। উত্তরবঙ্গের বহু করাতকলের মতন বর্মনদের ডুয়ার্স সমিলও কাঠের অভাবে ধুঁকতে লাগলো। এইভাবেই বেশ কয়েকটা বছর কেটে গেল। তারপর কয়েক বছর আগে ডুয়ার্স সমিল আবার জেগে উঠল। বর্মনদের গোলায় রাতের অন্ধকারে দামি দামি গাছে প্রকাণ্ড সব গুড়ি, যাকে ব্যবসার পরিভাষায় বলে লগ, ঢুকতে শুরু করল। আবার রাত পোহানোর আগেই সেই সব লগ চেরাই হয়ে পাচার হতে লাগলো কলকাতায়। আসলে আসামের জঙ্গলে তখন আক্ষরিক অর্থেই জঙ্গলের রাজত্ব শুরু হয়ে গিয়েছিল। সন্ত্রাসবাদী পরিচয়ের আড়ালে একদল খুনি গুন্ডা সেখানে সমস্ত সরকারি পাহারা উড়িয়ে দিয়ে নিজেদের রাজত্ব কায়েম করে বসেছিল। আর তাদেরই এক নেতা যুগল বসুমাতারির সঙ্গে হাত মিলিয়েছিল অজিত বর্মনের দাদা অসীম বর্মন। যুগল বসুমাতারি আর তার দলবল জঙ্গলে কাঠ কাটবার সময় বন্দুক হাতে চোরা কাঠুরিদের প্রোটেকশন দিত। তাদেরই লোকজন হাতে স্টেন গ্যান নিয়ে ট্রাকের ড্রাইভারের পাশে বসে সেই সব লগ পৌঁছে দিত ডুয়ার্স সমিলের উঠোনে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন কিংবা পুলিশ সব কিছু জানলেও তাদের আটকাবার কোনো ক্ষমতাই ছিল না। চোরাই ব্যবসার কয়েক বছরের মধ্যেই অসীম বর্মন লালে লাল হয়ে উঠল। পুরনো আমলের টিনের চাল দেওয়া বাংলো বাড়ি ভেঙে ফেলে সেখানে পাকা কয়েকটা বাড়ি তুলল, 8 সিটের গাড়ি কিনল। তবে সকলেই বুঝতে পারত সমস্ত টাকা তার একা হজম করার সাহস ছিল না। মোটা রকমের একটা ভাগ নিশ্চয়ই যুগলকেও দিতে হতো। মাত্র 5 বছর অসীম বর্মনের এই সুসময়ে চলেছিল। তারপর আবার চাকা খুলল। আসামের জঙ্গলে মিলিটারি ক্র্যাকডাউন শুরু হলো। অন্যান্য বহু সন্ত্রাসবাদী গ্রুপের মতন যুগল বসুমাতারির দলও ভেঙে চুরে ছত্র খান। ফলে অসীম বর্মনের কাঠের ব্যবসাও আবার শুকিয়ে গেল। এই পুরো সময়টাতেই অজিত বর্মনের ভূমিকা ছিল নিছক দর্শকে। অজিত এবং অসীম দুই ভাইয়ের চরিত্রে আকাশ পাতাল তফাৎ। অজিত বর্মন যখন জন্মেছিলেন তখন তাদের ব্যবসার খুবই দুরবস্থা।
ফলে তিনি ব্যবসার ঢোকার কথা কখনো ভাবেননি। বিএ পাশ করে 12 একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। শেষ দিন অবধি সেই কাজই করে গিয়েছেন। দুই ভাইয়ের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ দুই রকমের। অজিতবাবু সাধারণ পোশাক আশাক পরতেন। বই কেনাকাটাকে যদি বাজে খরচা ধরা হয় তাহলে সেটুকুই ছিল তার বাজে খরচ। খুব বেশি কথা তিনি বলতেন না, তবে যেটুকু বলতেন তার পেছনে ওর বুদ্ধি এবং জ্ঞানের ছাপ থাকত। 12 লোকজন তাই অজিত মাস্টারমশাইকে খুব সম্মানের চোখে দেখত। উল্টো দিকে অসীম বর্মনের স্বভাবে দাম্ভিকতা ছিল খুব বেশি। ব্যাচেলার অসীম খাওয়া দাওয়া বিলাস ব্যসনে অনেক পয়সা ওড়াত। দুই ভাইয়ের মধ্যে বাইরে কোনো রকম কোনো মিল না থাকলেও ভালোবাসার অভাব ছিল না। রক্তের টান বলে একটা ব্যাপার আছে, সেটা কোনো যুক্তি দিয়েই মানে না। অসীম বর্মন দোতলাটা ভাইকে থাকার জন্য ছেড়ে দিয়েছিল। অবশ্য তার অন্য একটা কারণও থাকতে পারে। রাত বিরেতে সমিলের কম্পাউন্ডে গাড়ি ঢুকলে তাকে তাড়াহুড়ো করে বাইরে বেরোতে হতো। একতলায় থাকলে সেদিক থেকে সুবিধা হতো। শুধু যদি চোরাই কাঠের ব্যবসা বন্ধ হয়ে যেত তাহলেও অসীমের খুব একটা অসুবিধে ছিল না, কারণ তার জমানো টাকা খুব একটা কম ছিল না। আলিপুরদুয়ারে একটা বাড়ি বানিয়েছিল, সেটা থেকেও নিয়মিত মোটা ভাড়া পেত। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। যুগল বসুমাতারি যখন তখন এসে অসীম বর্মনের কাছ থেকে টাকা দাবি করতে লাগলো। তাকে নতুন করে দল তৈরি করতে হবে। ভাঙাচোরা দলকে আবার অস্ত্র শস্ত্র দিয়ে সাজিয়ে তুলতে হবে। তার জন্য অনেক টাকার প্রয়োজন। অসীম ছাড়া আর কে দেবে এই টাকা? একটা সময়ের পরে অসীম বেঁকে বসল, আর সেটাই স্বাভাবিক। তখন তো যুগলের কাছ থেকে তার কোনো সুবিধা পাবার আশা নেই, তাহলে কেনই বা সে টাকা দেবে? দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতে লাগে। এবং এরকমই এক ঝগড়ার মধ্যে মত্ত অবস্থায় হঠাৎ যুগল বসুমাতারি অসীমের মাথায় রিভলভার ঠেকিয়ে ফায়ার করে দিল। ঘটনাটা ঘটেছিল গভীর রাতে। হয়তো যুগল খুন করে নিরাপদেই পালাতে পারত, যদি না ঠিক এই সময় দাদার উত্তেজিত চিৎকার শুনে অজিতবাবু নিচে নেমে আসতেন। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে অজিতবাবু গুলির শব্দ শোনেন। তারপরই দেখেন দাদার ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে যুগল বসুমাতারি। রিফ্লেক্স অ্যাকশানে অজিতবাবু যুগলকে চেপে ধরে চিৎকার করতে আরম্ভ করে। প্রতিবেশীরা সেই চিৎকার শুনে ছুটে আসে এবং সকলে মিলে যুগলকে পুলিশের হাতে তুলে দেয়। যুগল বসুমাতারিকে বিনায়ক বসুই লকআপে ঢুকিয়েছিল, যেহেতু সেই ছিল এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। কেসটা খুব সহজ হওয়ার কথা ছিল, কিন্তু তা হল না। কারণ ওয়েপন অফ মার্ডার, অর্থাৎ যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল, সেটাকে খুঁজেই পাওয়া গেল না। যে কোনো মার্ডার কেসে এই অস্ত্রটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। অস্ত্রের উপরে খুনির ফিঙ্গারপ্রিন্ট থাকে। মৃতের শরীরের ভেতরে যে বুলেট পাওয়া যায় তার সঙ্গে আগ্নেয়াস্ত্রের সম্পর্ক প্রমাণ করা যায়। গুরুত্বটা এই সব কারণে। এর ওপরেই মামলার সাফল্য কিংবা বিফলতা অনেকটা নির্ভর করে। যুগল বসুমাতারির রিভলভারটা যে পাওয়া গেল না, সেটা কোনো অলৌকিক ব্যাপার নেই। সন্ত্রাসবাদীরা সব সময় মনে থাকে না, বিপদে পড়লে তারা লোকালয়ের সাধারণ মানুষের মধ্যেই মিশে যায়। মীরা ভালো করেই জানত 12 কিছু ছেলে পয়সার লোভে যুগলমত বসুমাতারির দলে কাজ করে। খুনের ঘটনার সেই রাতে যখন যুগলকে আটকানোর দিকে সবার নজর ছিল, তখন এরকমই কেউ নিশ্চয়ই চট করে খোলা ঘরে ঢুকে অস্ত্রটা হাতিয়ে নিয়ে পালায়। বিনায়ক পরে সেই অস্ত্রের খোঁজে চিরুনি তল্লাশি চালিয়েও সেটাকে আর খুঁজে পায়নি।
অতএব বিনায়কের হাতে রইলেন কেবল অজিত বর্মন। প্রত্যক্ষদর্শী হিসেবে তার সাক্ষ্যর ওপরেই নির্ভর করেছিল অসীম বর্মন হত্যা মামলার ভাগ্য। এই সহজ সত্যটা পুলিশ দপ্তর যেমন জানত, তেমনি সন্ত্রাসবাদীরাও নিশ্চয়ই জানত। তাই এটাও সকলেই বুঝতে পারছিল যে অজিত মাস্টারমশাইয়ের প্রাণটা একটা সরু সুতোর ওপরেই চলছে। যুগল বসুমাতারির দলের মূল টার্গেট এখন হবে অজিত বর্মন। তাকে যেভাবেই হোক পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলে যুগলের মুক্তি অনেকটা নিশ্চিত। সবাই যা বুঝবে বিনায়ক বসুর মতন ছুঁদে পুলিশ অফিসার তা বুঝবে না, এটা তো হয় না। অতএব যুগল বসুমাতারিকে হাজতে পোড়ার পরেই দ্বিতীয় কাজ যেটা বিনায়ক বসু করেছিল সেটা হলো বর্মন বাড়ির চারপাশে 24 ঘন্টা সশস্ত্র পুলিশ প্রহরার ব্যবস্থা করা। তবু শেষ রক্ষা হলো না। কাল বাদে পরশু কোর্টে মামলা উঠবার কথা, আর আজ সকাল 7টায় বিনায়ক বসুর মোবাইলে খবর এলো অজিত বর্মনের দোতলার ঘরে প্রচণ্ড এক বিস্ফোরণ ঘটেছে। ছিন্ন ভিন্ন হয়ে গেছে অজিত বর্মনের শরীর। বিনায়কের পায়ের তলার মাটি দুলে উঠল। পরের দিন সকালবেলা কোচবিহার এয়ার স্ট্রিপের লাগোয়া একতলা বাড়িটার ছাদের পাঁচিলে হাত রেখে বিনায়ক দাঁড়িয়েছিল। চারিদিকে অজস্র ফুলের টব। মরশুমে ফুল গাছের চারা লাগানো হয়েছে। গার্ডেন চেয়ারও রয়েছে কয়েকটা। মাঝে একটা বেতের টেবিলের উপর রয়েছে আজকের খবরের কয়েকটা কাগজ। এ বাড়ির কাজের লোক বিনায়ককে এই পর্যন্ত নিয়ে এসে বলেছিল, একটু বসুন, বাবু এক্ষুনি আসবে। কিছুক্ষণ একটা চেয়ারে বসে কাগজের কয়েকটা পাতা উল্টেছিল বিনায়ক। কিন্তু বোধহয় মানসিক অস্থিরতার জন্যই বেশিক্ষণ বসে থাকতে পারেনি। উঠে পায়চারি করতে শুরু করেছিল। শরৎকাল এসে গেছে। সকালে এক পশলা বৃষ্টি হওয়ায় আকাশ এখন ঘন নীল। বছরের এই সময়টায় কোচবিহার শহরের উত্তর দিগন্তে দাঁড়িয়ে থাকা ভুটান সীমান্তের সারি বেশ স্পষ্টভাবে চোখে ধরা দেয়। সেই দিকেই তাকিয়ে দাঁড়িয়েছিল বিনায়ক। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, সত্যি পুলিশের চাকরিতে ছুটি পাওয়া একটা সমস্যা। পুজোর সময় আরেকবার দার্জিলিং যেতে পারলে তো বেশ ভালোই লাগতো, কিন্তু পারবেন কি? এত চমকে উঠল বিনায়ক যে বলবার কথা নয়। বিনায়ককে ঘুরে দাঁড়াতে দেখে বয়স্ক মানুষটি মুচকি হেসে আবার জিজ্ঞাসা করল, কে, ঠিক বলেনি? কিন্তু আপনি আমার মনের কথা যেমন করে জানলেন? এলিমেন্টারি মাই ডিয়ার বিনায়ক। কি বিনায়ক বসু ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিকই বলছেন বসু। আমি যে দার্জিলিং যাওয়ার কথাই ভাবছি সেটা আপনি কি করে বুঝবেন? আপনি প্রথমে এক দৃষ্টিতে ওই পাহাড়গুলোর দিকে তাকিয়েছিলেন, তারপর আপনার নজর ঘুরে গেল আপনার বাঁ হাতের কবজির রিস্ট ব্যান্ডটার দিকে। হিয়াকবোন মানে চমড়ি গায়ের হাড় দিয়ে বানানো তান্ত্রিক মোটিভ আঁকা ওই রিস্ট ব্যান্ডগুলো দার্জিলিং ম্যালের পাশে হাবিব মল্লিকের দোকান ছাড়া আর কোথাও পাওয়া যায়। রিস্ট ব্যান্ডটার দিকে তাকিয়ে আপনি নিশ্চয়ই গতবারের ট্যুরটার কথাই ভাবছিলেন, কারণ আপনার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠেছিল। তারপর আপনি কি করেছিলেন মনে পড়ছে কি? তা আপনি বলুন। আপনি এগিয়ে গিয়ে টেবিলে রাখা ওই ডেস্ক ক্যালেন্ডারটার দিকে ঝুঁকে পড়েছিলেন। আপনার মুখটা হতাশায় ভরে উঠেছিল, কারণ পুজোর আর মাত্র 15 দিন বাকি। অথচ এই সময়ে অজিত বর্মনের হত্যাকারী আপনাকে 20 গাও জলে ফেলে দিয়েছে। ওই ঘরের জানলার দাঁড়িয়ে আমি পুরোটাই দেখেছি। তারপরেও কি আপনার মনের কথা আন্দাজ করা খুব শক্ত? চলুন বসা যাক। একটা গার্ডের চেয়ার টেনে নিয়ে ভদ্রলোকের মুখোমুখি বসতে বিনায়কের এই প্রথমবারের জন্য মনে হলো
কোথাও একটা আশার আলো দেখা যাচ্ছে, কারণ উল্টো দিকের ওই বয়স্ক মানুষটির নাম উমাশঙ্কর চৌবে। তার আর ডিটেকশনের বহর এইমাত্র যা দেখা গেল তা বাজপেয়ী সাহেবের কথার সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ওর সম্বন্ধে বাজপেয়ী সাহেব বলেছেন, তদন্তের যে পর্যায়ে গিয়ে অন্য অফিসারেরা আটকে যেতেন, সেখান থেকেই উমাশঙ্কর চৌবের কাজ শুরু হতো। গতকাল বাজপেয়ী সাহেবই দিশেহারা বিনায়ককে বলেছিলেন, রিপোর্টে যদি লেখো অজিত বর্মনের ঘরে ভূতে আরডিএক্স রেখে এসেছে, কিংবা উনি নিজে আরডিএক্স ফাটিয়ে আত্মহত্যা করেছেন, তাহলে তোমার সম্মান বাড়বে না বিনায়ক। তার চেয়ে তুমি একবার চৌবে সাহেবের কাছে যাও। উনিও পুলিশ সার্ভিসেই ছিলেন, গত বছর অ্যাডিশনাল এসপি হিসেবে রিটায়ার করেছে। হয়তো উনি তোমাকে একটা রাস্তা দেখাতে পারবেন। আমি ফোনে ওকে তোমার কথা বলে রাখছি। সেই মতোই এখানে এসেছে বিনায়ক। ইতিমধ্যে কাজের লোকটি 2 কাপ চা আর স্ন্যাক্স রেখে গিয়েছিল। ইশারার বিনায়ককে চা পান করতে বলে চৌবে সাহেব সরাসরি কাজের কথায় চলে গেলেন। বললেন, মিস্টার বাজপেয়ীর কাছ থেকে মোটামুটি পুরো ঘটনাটাই শুনেছি, তবে আপনার কাছ থেকে কয়েকটা ডিটেলস জানতে চাই। আপনি প্রশ্ন করুন স্যার, আমি উত্তর দিচ্ছি। উমাশঙ্কর চৌবে প্রথমেই প্রশ্ন করলেন, তা দোতলায় অজিতবাবুর সঙ্গে আর কে কে থাকতেন? ওর স্ত্রী আর মেয়ে। তারা নিশ্চয়ই বোমা রাখবেন না। একটু সন্দেহের জায়গা রেখেই যেন বললেন তিনি। বিনায়কের মনে পড়ল গোয়েন্দা গল্পের প্রথম সূত্র, কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখা যায়নি। সে উত্তর দিল, না স্যার, হ্যাপি ফ্যামিলি। তাছাড়া মেয়েটার বয়স মাত্র 12 বছর। অজিতবাবু একটু দেরিতেই বিয়ে করেছিলেন। ওকে ওকে, এই কদিন ওরা কেউই বাড়ির বাইরে বেরোয়নি শুনলাম। ঠিক তাই, ওর যা কিছু প্রয়োজন সেই সবই আমার লোকেরা এনে দিয়েছে। ওর স্কুল এবং ওর মেয়ের স্কুল 2 জায়গাতেই ছুটি চলছিল, সেটাও একটা সুবিধে ছিল। তা বাড়ির ভেতরে কেউ ঢোকেনি তো? একমাত্র কাজের মেয়ে বেনু। বেনু 10 বছর ও বাড়িতে কাজ করছে। ওর ব্যাকগ্রাউন্ড আমরা খুব ভালো করে চেক করেছি, ওকে কিছুতেই সন্দেহ করা যায় না। তা বাড়ির একতলায় কারা থাকেন? অজিতবাবুর দাদা অসীমবাবু অবিবাহিত ছিলেন। উনি গ্রাউন্ড ফ্লোরে একাই থাকতেন। এই মুহূর্তে তাই একতলাটা ফাঁকাই পড়ে আছে, আন্ডার লক অ্যান্ড কি। তাহলে বাকি থাকতে লুকিয়ে ঢোকার সম্ভাবনা, সেটা অসম্ভব। 24 ঘন্টা পালা করে কজন আর্মড পুলিশ ওই বাড়ি ঘিরে রেখেছিল। বাড়ির দরজা দুটো, একটা সামনে আর একটা পেছনে। দুটো দরজার সামনেই পুলিশ পোস্টিং ছিল। আপনার লোকগুলি আশা করি সন্দেহের ঊর্ধ্বে। অ্যাবসলিউটলি, পুরো ব্যাটালিয়নের মধ্যে থেকে বাছাই করে ওদের এনেছিলাম। বাড়ির সামনে বারান্দা রয়েছে? আছে, রাস্তার ওপরেই খোলা বারান্দা। একটু ইতস্তত করে বিনায়ক যোগ করল, আপনি কি সন্দেহ করছেন? বুঝতে পারছি স্যার, কেউ যদি রাস্তা থেকে বোমাটা ছুঁড়ে দিয়ে থাকে, তাই তো? কিন্তু সেক্ষেত্রেও দুটো ব্যাপার রয়েছে। এক, ওই রাস্তাটা খুব নির্জন। গেটের কাছে যে গার্ড থাকতো তার চোখ এড়িয়ে কেউ ওখান দিয়ে কিছু ছুঁড়ে পালাতে পারবে না। 2, বোমাটা বারান্দায় ফাটেনি, ফেটেছে অজিতবাবুর ঘরে, যে ঘরে বসে উনি পড়াশোনা করতেন সেখানে। রাস্তা থেকে সে ঘর দেখা যায় না। ও আই সি। উমাশঙ্কর চৌবে কিছুক্ষণ মাথা নিচু করে কি যেন ভাবলেন, তারপর বিনায়ককে জিজ্ঞাসা করলেন, ঘটনাটা ঠিক কখন ঘটেছিল? সকাল 7:30টায়। তা ফরেন্সিক কি বলছে? শুধু আরডিএক্স টুকুই বলতে পারছে। আপনি তো জানেন, ছোট ঘরে আরডিএক্স এক্সপ্লোশন মানে আর সব কিছু ধোয়া হয়ে যাওয়া। ঠিক ঠিক, ঘন্টায় 7000 মাইল। স্যার,
উমাশঙ্কর চৌবের কথাটা ঠিক ধরতে না পেরে বিনায়ক তার মুখের দিকে তাকালো। আরডিএক্স এক্সপ্লোশনের শক ওয়েভের কথা বলছিলাম, 7000 মাইল পার আওয়ার। আর কোনো সূত্র খুঁজে পাওয়ার কথাই নয়। অদ্ভুত জিনিস এই আরডিএক্স। এমনিতে লোহা বা পাথরের মতনই স্টেবল, অথচ মোমের মতন নমনীয়। হাতুড়ি মারুন, ছুঁড়ে ফেলুন, দুমড়ান, মুচড়ান, বিস্কুটের মতন পাতলা পাতলা ফালি ফালি করুন, ইচ্ছে মতন শেপ দিন, কিচ্ছু হবে না। কিন্তু যে কোনোভাবে ডিটোনেটর দিয়ে ভেতরে একটা স্পার্ক দিন, তখন ওই নিরীহ জিনিসটাই আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মৃত্যুদূত। কথাটা বলে কেমন অদ্ভুতভাবে যেন হেসে উঠলেন চৌবে সাহেব। তবে হাসিটা পর মুহূর্তেই মুছে গেল। উনি দুহাতের মধ্যে চিবুক রেখে গভীর চিন্তায় ডুবে গেলেন। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরে উমাশঙ্কর চৌবে হঠাৎ মুখ তুলে বললেন, তা অজিত বর্মনের সারা দিনের রুটিনটার সম্বন্ধে কিছু বলতে পারবেন? কেন পারবো না স্যার? উনি বরাবরই ঘুম থেকে উঠতেন এই ধরুন সকাল 6টার দিকে। ওকে বাড়ির সামনের রাস্তায় ঘন্টাখানেক হাঁটতেন। গৃহবন্দী হয়ে যাওয়ার পর থেকে সেটা আর পারতেন না। তার বদলে ছাদে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে 7টার সময় স্ত্রী আর মেয়ের সঙ্গে চা খেতে বসতেন। 7:30টায় চলে যেতেন নিজের পড়ার ঘরে, সেখানে বসেই নিউজ পেপারে চোখ বোলাতেন। অন্যান্য বই পড়ার থাকলে কিংবা স্কুলের খাতা টাতা দেখার থাকলে ওই ঘরে বসেই দেখতেন। স্কুল খোলা থাকলে 9:30টায় বেরিয়ে স্নান খাওয়া করে স্কুলে যেতেন। স্কুল থেকে ফিরে একটু টিভি দেখতেন, নিউজ চ্যানেলগুলোই বেশি দেখতেন তিনি। তারপর আবার বই পড়া, 11টায় শুয়ে পড়তেন। ঘটনার দিনও ওই রুটিন মেনেই উনি এগোচ্ছিলেন। 7টায় চা খেয়ে 7:30টায় পড়ার ঘরে ঢুকেছিলেন। তার ঠিক পরে প্রচণ্ড শব্দে বোমাটা ফেটে যায়। তা পার্সেল বোমার ব্যাপারটা নিশ্চয়ই ভেবেছেন। এই ধরুন যদি কোনো পার্সেলে বই বা কিছু এসে থাকে যার মধ্যে বোমাটা লুকানো ছিল, প্রথমে সেই সম্ভাবনার কথাই ভেবেছিলাম। কিন্তু এই গত 7 দিনে পার্সেল কেন, কোনো রকম কোনো চিঠিই আসেনি। আমার লোকেরা নিশ্চয়ই জানতে পারত। ওদের বলে রেখেছিলাম প্রতিটা জিনিস যেন পরীক্ষা করে তারপরে ওর হাতে দেওয়া হয়। একটু ইতস্তত করে বিনয় বলল, পুরো ঘটনাটাই তো আপনাকে বললাম স্যার, কিন্তু যেটা বলিনি সেটা হলো আগামীকাল বেলা 11টায় কেসটা কোর্টে উঠছে। সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বাজপেয়ী সাহেব তার সমস্ত প্রভাব খাটিয়ে প্রেস আর টেলিমিডিয়াকে ওই অবধি আটকে রেখেছেন। আর তারপর ওরা সবাই মিলে আমার উপর নেকড়ের মতো লাফিয়ে পড়বে। বাজপেয়ী সাহেব বলে দিয়েছেন তখন তিনি আর আমাকে বাঁচাতে পারবেন না। হয়তো আমার চাকরিটাই চলে যাবে। আর একটু আগে যদি জানতে পারতাম বোমাটা কে কিভাবে ঘরের মধ্যে প্ল্যান্ট করে গেল। উমাশঙ্কর চৌবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর যে কথাটা বললেন সেটার সঙ্গে বিনায়কের উদ্বেগে সরাসরি কোনো সম্পর্ক খুঁজে বের করা খুবই মুশকিল। বললেন, আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম, বুঝলেন বোস সাহেব। বিনায়ক ঠিক বুঝতে পেরেছে কি বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, খেলার কথা বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, খেলা খেলা, একেবারেই ছেলে খেলাই বলা যায়। কারণ বেশি ভূগোল পড়ে ফেললে খেলাটা আর খেলা যায় না। ক্লাস 2-3 ওই অবধিই খেলা যায়। খেলাটার নাম ম্যাপ পয়েন্টিং। একজন ম্যাপের মধ্যে একটা খুদে অক্ষরে লেখার নাম বেছে নিয়ে অন্য খেলুড়েকে বলবে সেটা খুঁজে বের করতে। সময়ের মধ্যে খুঁজে বের করতে না পারলে অপোনেন্ট হেরে গেল। ও খেলা তো আমরাও খেলেছি স্যার, কিন্তু তার সাথে এই কেসের ঠিক কি সম্পর্ক বুঝতে পারছি না তো। ও আচ্ছা, খেলেছে। আচ্ছা, যখন খেলতেন
তখন আপনার প্রতিদ্বন্দ্বীকে ঠিক কিরকম নাম খুঁজে বের করতে বলতেন? আমি একটু ভেবে নিয়ে বিনায়ক বলল, ধরুন নীল রঙে আঁকা সমুদ্রের মধ্যে ছোট্ট একটা দ্বীপের নাম খুঁজে বের করতে বলতাম। এত ছোট হরফে গুগলের লেখা থাকতো যে অন্যেরা ভারী মুশকিলে পড়ে যেত। মুশকিলে পড়তো, কিন্তু হেরে যেত কি? সত্যি কথা বলতে কি, বেশিরভাগ সময় হারতো না, খুঁজে খুঁজে ঠিক বের করে দিত। এতদিন বাদেও বিনায়কের গলায় যেমন একটু আফসোসের স্বর ফুটে উঠল। চৌবে সাহেব স্নিগ্ধ হেসে বললেন, আমি কিন্তু বেশিরভাগ সময়ে জিততাম। কেন জানেন? আমি খুঁজতে বলতাম টাকলামাকান, আন্দিজ কিংবা সাইবেরিয়ানসদের। সারা পাতা জুড়ে বড় বড় অক্ষরে লেখা থাকতো ওই নামগুলো। একসঙ্গে চোখে ধরাই যেত না, কিংবা খুঁজে বের করবে তাহলে কিভাবে? বিনায়ক যেন একটু একটু করে সবটা বুঝতে পারছিল উনি ঠিক কি বলতে চাইছেন। তাই সে চুপ করে শুনে যেতে লাগলো চৌবে সাহেবের কথা। ক্রাইমের ব্যাপারটাও একদম এরূপ। চোখের সামনে যত বেশি ছড়িয়ে থাকে ততই ধরা কঠিন হয়ে যায়। তবে মনে হচ্ছে অজিত বর্মনের হত্যা রহস্যের ছড়িয়ে পড়া অক্ষরগুলোকে আমি দেখতে পাচ্ছি। আরো মিনিট 15 চৌবে সাহেবের সঙ্গে কথা বলার পর বিনায়ক যখন কুচবিহার থেকে আলিপুরদুয়ারের রাস্তায় গাড়ি ঘোরালো, তখন তার মুখ থেকে হতাশার কালো মেঘ অনেকটাই কেটে গেছে। চৌবে সাহেব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতে বলেছে। কার ভুল ভেড়াতে উনি 12 যাবেন। সরকারি গাড়ির সুবিধে নিতে উনি নারাজ। বললেন, অন প্রিন্সিপাল রিটায়ারমেন্টের পর থেকে আমি সরকারি গাড়ি চাপি না, আমি পাবলিক বাসেই যাতায়াত করব। 12 শহরের প্রধান রাস্তাটা যেখানে শহরের শেষ সীমায় পৌঁছেছে সেই জায়গাটা বেশ সুন্দর। চওড়া রাস্তার দুপাশে বড় বড় কৃষ্ণচূড়া, সেগুন আর শিশু গাছের সারি। তাদের মাঝে অনেকটা ব্যবধানে এক একটা বাড়ি। এরকমই একটা দোতলা বাড়ির সামনে বড় লোহার গেটের ওপরে লেখা ডুয়ার্স সমিল। এখন বাড়িটার চারপাশে পুলিশ পোস্টিং নেই। সকাল 7টা, রাস্তায় লোক চলাচল নেই বললেই চলে। শুধু বর্মনদের বাড়ির সামনে একটা লরি দাঁড়িয়ে রয়েছে। কয়েকজন মিস্ত্রি এত সকালে বিস্ফোরণের ফলে জমা হওয়া বাড়ির ঝুড়িতে ভরে ওই লরির মধ্যে বোঝাই করার কাজ শুরু করে দিয়েছে। কাজ চলছে। 15 মিনিট কেটে গেল, 20 মিনিট। শহরের দিক থেকে একটা সাইকেল দ্রুত গতিতে এগিয়ে আসছে। 25-26 বছরের একটা ছেলে সাইকেলটা চালাচ্ছে। কোনো কোনো বাড়ির সামনে সাইকেলটাকে কয়েক মুহূর্তের জন্য দাঁড় করিয়ে সে দৌড়ে ঢুকে যাচ্ছিল বাড়ির কম্পাউন্ডের মধ্যে। প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে এসে লাফ মেরে সাইকেলে উঠে রওনা দিচ্ছে পরের বাড়িটার দিকে। প্রতি সকালে এ এক খুব পরিচিত দৃশ্য। কাগজওয়ালা খবরের কাগজ বিলি করে যাচ্ছে। বর্মন বাড়ির সামনে এসে ছেলেটা আর সাইকেল থেকে নামল না, বরং একটা পা মাটিতে রেখে সে সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগের মধ্যে থেকে একটা কাগজ টেনে বের করল। সুতলি দিয়ে গোল করে বাঁধা কাগজটাকে সে অভ্যস্ত হাতে পাই করে ছুলে দিল দোতলা বারান্দার দিকে। এও খুব পরিচিত দৃশ্য। সারা ভারতে সব শহরেই এই দৃশ্য দেখা যায়। শুধু তার পরের দৃশ্যটাই খুব একটা স্বাভাবিক। যে 4 জন মিস্ত্রি রাবিশের ঝুড়ি মাথায় লরির দিকে এগোচ্ছিল, তারা একসঙ্গে মাথা থেকে ঝুড়ি ফেলে সাইকেলওয়ালাকে ঘিরে দাঁড়ালো। তাদের প্রত্যেকেরই হাতে এখন এক একটা রিভলভার। খবরের কাগজ বিলি করা ছেলেটা এতটাই হতভম্ব হয়ে পড়েছিল যে সে পালাবার বা বাধা দেবার কোনো চেষ্টাই করল না। ডুয়ার্স সমিলের টিনের চালার আড়াল থেকে একটা পুলিশ জিপ গেট থেকে পেরিয়ে ধীরে ধীরে রাস্তায় বেরিয়ে এলো। তার মধ্যে ছেলেটাকে তুলে দেওয়ার পর পিছনের সিট থেকে নেমে এলেন উমাশঙ্কর চৌবে।
চারজন মিস্ত্রির মধ্যে একজন ছদ্মবেশের গামছা দিয়ে মুখটা মুছে নিয়ে বলল, এর কথা তো আমরা ভাবিনি স্যার। আপনাকে বলেছিলাম না বোস সাহেব, ম্যাপ পয়েন্টিং এর কথা। চোখের সবচেয়ে সামনে যে থাকে তাকে দেখতে পাওয়া সবচেয়ে কঠিন। অথচ মজা দেখুন, আপনি আমাকে অজিত বর্মনের প্রতিদিনের কাগজ পড়ার অভ্যেসের কথা বলেছিলেন, অথচ সেই কাগজের মধ্যে যে আরডিএক্স থাকতে পারে সেটা ভেবে দেখেননি। বিনায়ক বলল, এখন পুরো ঘটনাটাই যেন চোখের সামনে দেখতে পাচ্ছি স্যার। অজিত বর্মন বারান্দা থেকে প্রতিদিনের মতন কাগজের মোড়কটা কুড়িয়ে নিলেন। ওজনের নিশ্চয়ই সামান্য হেরফের হয়েছিল, তবে আজকাল তো মাঝে মধ্যেই কাগজের সঙ্গে সাপ্লিমেন্টে ৮-১০ পাতা বাড়তি থাকে, কাজেই ও নিয়ে তার মনে কোনো সন্দেহ জাগেনি। তারপর তিনি নিজের ঘরে ঢুকে সুতলির বাঁধনটা খুলে গুটিয়ে রাখা কাগজটাকে সোজা করবার চেষ্টা করলেন, যেমন প্রতিদিনই করেন। শুধু সেই দিন ওই কাজটা করার সঙ্গে সঙ্গে কাগজের ভাঁজে লুকিয়ে রাখা একটা হালকা ফিউজ ক্যাপ ভেঙে গেল। অ্যাক্টিভ হয়ে গেল ডিটোনেটার। আরডিএক্সের পাতের মধ্যে দিয়ে ছুটে গেল স্পার্ক এবং বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গেল অজিত মাস্টারমশাইয়ের শরীর। একদম তাই। বিনায়ককে পাশে নিয়ে হাঁটতে হাঁটতে উমাশঙ্কর চৌবে মন্তব্য করলেন, কাগজওয়ালা ছেলেটির সম্বন্ধে খোঁজ নিয়ে দেখুন তো। আমার মনে হয় ও জেনুইন কাগজওয়ালাই হবে। এক টিপে রাস্তা থেকে দোতলা তিনতলায় কাগজ ছুঁড়ে দেওয়ার বিদ্যেটা কোনো টেররিস্টের পক্ষে ৪-৫ দিনে আয়ত্ত করা সম্ভব নয়। সম্ভবত যুগল বসমাতারির সাগরেদরা ওকে টাকার লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে দলে টেনেছিল। ওকে ইন্টারোগেট করলে কিংপিনগুলোর হদিশ আপনি পেয়ে যাবেন। স্যার, হঠাৎই দাঁড়িয়ে পড়ে চৌবে সাহেবের হাত দুটো জড়িয়ে ধরল বিনায়ক। আপনি যে আমাকে কত বড় লজ্জার হাত থেকে বাঁচালেন। এখন অন্তত আমি খুনিগুলোকে কোর্টে প্রডিউস করতে পারবো। আপনি না থাকলে আমি সেটুকুও করতে পারতাম না। কি যে বলো ভায়া! এই প্রথম উমাশঙ্কর চৌবে বিনায়ককে তুমি বলে ফেললেন। এসব কথা ছেড়ে দিয়ে বরং দার্জিলিংয়ের হোটেলটা বুক করে ফেলো। পুজোর সময় বড় ভিড় হয় ওখানে। একটা আগুয়ান বাসকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে চট করে উঠে পড়লেন চৌবে।